সোমবার সন্ধে 160 বকল্যান্ড স্ট্রিট। ক্লাইন মোরেত্তি একটা রিচুয়াল তৈরি করল আর নিজের স্পিরিট বডিকে ডেকে পাঠাল। নর্দমার নিচে লুকিয়ে থাকা রহস্যটা তদন্ত করার প্ল্যান ছিল তার। গ্রে ফগের ওপর বসে সে একটু দ্বিধায় পড়ে গেল কোন কার্ডটা সে ব্যবহার করবে, ব্ল্যাক এম্পারার নাকি টাইরেন্ট কার্ড। বাইরে যাওয়ার আগে জামাকাপড় বেছে নেওয়ার মতোই ছিল ব্যাপারটা। ব্যাকল্যান্ড এমন একটা জায়গা যেখানে চার্চ অফ স্টর্মস খুবই শক্তিশালী একটা দল। কোনো হাই সিকোয়েন্স রাগী লোকের চোখে পড়ে যাওয়ার ভয়ে ক্লাইন শেষ পর্যন্ত ব্ল্যাক এম্পারার কার্ডটাই বেছে নিল। সে একটা মুকুট আর কালো বর্ম পরল, পিঠের দিকে ঝুলছিল একটা কেপ। এই কার্ড অফ ব্লাসফেমি ছাড়াও সে সাথে নিল ক্রিপিং হাঙ্গার, আজিকের কপার হুইসেল, সেনরের সোনার কয়েন আর ব্রোকেন ফিঙ্গার। ব্রোকেন ফিঙ্গার হল মরডের পাথওয়ের একটা রহস্যময় আইটেম যা ক্যাটলেয়া তাকে 3 ঘণ্টা আগে দিয়েছিল। এর সাথে সে কিছু সাধারণ বিস্ফোরকও নিল। অবশ্য ক্লাইন বিস্ফোরকের পুরো বাক্সটা সাথে নিল না। একটা স্পিরিট বডির জন্য সেটা বড্ড ভারী ছিল। সে শুধু 5টা স্টিক বের করে সেনরের বডির ভেতর রেখে দিল। ডেথ নেল আইটেমটা সে নিজের ঘরেই রেখে গিয়েছিল। এটা সে করল যাতে লড়াইয়ে জড়ানোর কোনো ইচ্ছে তার মনে জেগে না ওঠে। তার লক্ষ্য ছিল খুব পরিষ্কার, কোনো সমস্যা দেখলেই বিপদ এড়াতে সে সাথে সাথে চলে আসবে, একটুও দেরি করবে না। উল্টো দিকে একটা শক্তিশালী অস্ত্র সাথে থাকলে মনটা বেশি সাহসী হয়ে ওঠে, তখন আরও গভীরে গিয়ে নিজেই ব্যাপারটা মেটানোর ইচ্ছে জাগে। এটা হলো ব্যাকল্যান্ড। এখানে বেশি হইচই না করাই ভালো হবে। নর্দমায় কি লুকিয়ে আছে তা আগে থেকে জানার কোনো উপায় নেই, শুধু একটা ডিভিনেশন করে দেখা যাক এটা কতটা বিপজ্জনক হতে পারে। ক্লাইন তার ঘরের দেয়াল ঘড়ির দিকে তাকাল। সে নিশ্চিত হল যে হ্যাজেল সাধারণত যে সময় কাজ শুরু করে তার আর মাত্র 1 ঘণ্টা 30 মিনিট বাকি আছে। তার শরীরটা হঠাৎ হাওয়া হয়ে গেল। সে বারান্দার কাজ গলে রাস্তায় নেমে সোজা নর্দমার ভেতর ঢুকে পড়ল। নোংরা আর স্যাঁতসেঁতে পরিবেশের মধ্যে ক্লাইন একটা লোয়েন সোনার কয়েন বের করল। সাথে সাথে তার সামনে লাল কোট আর পুরনো 3 কোনা টুপি পরা রেইথ সেনর হাজির হল। তারপরেই সে মাটির তৈরি 2টো আঙুলের হাড়ের মতো দেখতে চিমটেটা তার ম্যারাওনেটের হাতে দিল। ওটা অল্প সময়ের জন্য হাত দিয়ে ধরার কারণেই ক্লাইনের মনে নর্দমার ম্যানহোলের ঢাকনাটা চুরি করার তীব্র ইচ্ছে জেগে উঠেছিল। সেনর হাত দিয়ে ব্রোকেন ফিঙ্গার ধরে আগে আগে হাঁটতে লাগল। ব্ল্যাক এম্পারার সেজে ক্লাইন অদৃশ্য হয়ে পেছন পেছন চলল। সে নিজের আর ম্যারাওনেটের মধ্যে অন্তত 50 মিটারের একটা দূরত্ব বজায় রাখল। এই দূরত্বের কারণে সে আর চুরির অভ্যাসের খপ্পরে পড়ল না। তাছাড়া একজন মৃত মানুষ হওয়ার কারণে সেনরের নিজেরও চুরি করার কোনো ইচ্ছে ছিল না। আসলে তার তো কোনো চিন্তাভাবনাই ছিল না। নির্দিষ্ট বাঁকটা পেরিয়ে আর একটা গোপন দরজা গলে রেইথ সেনর সেই ছাইসাদা চিমটেটা ধরে একটা অর্ধেক প্রাকৃতিক আর অর্ধেক কৃত্রিম গুহার ভেতর ঢুকল। আগের বারের চেয়ে এবার তেলতেলে কাপড়ে জড়ানো কোদালগুলোর জায়গা বদলে গিয়েছিল। ডানদিকের গোপন রাস্তাটা আরও একটু গভীর হয়েছে বলে মনে হল। বোঝাই যাচ্ছিল এটাই ছিল হ্যাজেলের মূল কাজের জায়গা। ঠিক তার পরপরই ক্লাইন সেই বাঁকের ভেতর না ঢুকে নর্দমার দেয়ালের খুব কাছে গিয়ে দাঁড়াল। সে দেয়ালটা স্পর্শ করল না, আর দেয়ালের দিকে পিঠ দিয়ে নিজের ম্যারাওনেটকে ডান দিকের রাস্তার আরও গভীরে পাঠিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই সেনর একদম শেষ মাথায় পৌঁছে গেল। ঠিক ওই মুহূর্তে ক্লাইন হঠাৎ অনুভব করল তার ম্যারাওনেটের হাতের ছাইসাদা চিমটেটা মৃদু কেঁপে উঠল, যেন অল্প দূরের কোনো অজানা জিনিস তাকে টানছে। সেই অজানা জিনিসটা একটা শান্ত সমুদ্রের মতো গভীর আর রহস্যময় ছিল। তার আসল রূপটা টের পাওয়া খুব কঠিন ছিল। এটার একটা জীবন্ত বৈশিষ্ট্য আছে যা একটা স্পিরিটের খুব কাছাকাছি। ক্লাইন শুধু এইটুকুই বুঝতে পারল, আর সাথে সাথে মিরর লিপ ব্যবহার করে সেনরকে সেই অর্ধেক প্রাকৃতিক ও অর্ধেক কৃত্রিম গুহায় ফিরিয়ে আনল। সে তাকে একটা মরচে না ধরা কোদালের ওপর নামিয়ে দিল। সে মাটির নিচের ওই রাস্তার আরও গভীরে যাওয়ার কোনো চেষ্টা করল না। তারপর সেনর আবার দেখা দিল এবং নিজের শরীরের ভেতর থেকে 5টা সাধারণ বিস্ফোরকের স্টিক বের করে আলাদা আলাদা জায়গায় রেখে দিল। প্রতিটা রেইথই যেন একজন নামকরা বিস্ফোরণ বিশেষজ্ঞ। এই সব করার পর সেনরের শরীরটা মিলিয়ে গেল, আর সে ক্লাইনের হাতে সোনার কয়েনের ওপর ভেসে উঠল। ক্লাইন কয়েনটা নিজের শরীরের ভেতর চালান করে দিয়ে ডান হাতটা তুলল। সে তুড়ি মেরে ওই 5টা বিস্ফোরক জ্বালিয়ে দেওয়ার প্রস্তুতি নিল। তার আইডিয়াটা খুব সহজ ছিল। একটা মাঝারি মাপের বিস্ফোরণ ঘটিয়ে হ্যাজেলের সব খাটুনি আর চিহ্ন ধ্বংস করে দেওয়া। এতে নাইটহক্সদের নজর কাড়া যাবে, আর তারাই সবকিছু সামলে নেবে। এই উপায়ে ওই রাস্তার গভীরে যা লুকিয়ে থাকুক না কেন সেটা তার নিজের জন্য কোনো বিপদ আনবে না। ব্যাকল্যান্ডে বুদ্ধি খাটিয়ে অ্যালার্ম বাজাতে জানাটা নিজে নিজে হুট করে আক্রমণ করার চেয়ে অনেক বেশি কার্যকর আর নিরাপদ। বিশেষ করে যখন ক্লাইন নিশ্চিত হতে পারছে না যে এই ঘটনায় কোনো ডেমিগড জড়িত আছে কিনা। আমি সত্যিই একজন খুব ভালো নাগরিক।
ক্লাইন মনে মনে নিজেকে নিয়ে একটু রসিকতা করল আর বিস্ফোরকগুলো জ্বালানোর জন্য তুড়ি মারার প্রস্তুতি নিল। হঠাৎ তার মাথাটা একটু দুলে উঠল এবং সে হাতটা নামিয়ে নিল, যেন কিছুই হয়নি। সতর্ক ক্লাইন সাথে সাথে সমনিং শেষ করে গ্রে ফগের ওপরে ফিরে গেল। তারপর সে আবার আসল পৃথিবীতে ফিরে এসে নিজের আসল শরীরে ঢুকে পড়ল। সে যখন গ্রে ফগের ওপরের রহস্যময় জায়গা থেকে ক্রিপিং হাঙ্গার, সেনরের সোনার কয়েন আর বাকি জিনিসগুলো ফিরিয়ে আনার জন্য ব্যস্ত হতে যাচ্ছিল, তখন সে হালকা কপাল কুঁচকাল। সে রাতের বেলার পুরো অভিযানের কথা খুব ভালো করে মনে করার চেষ্টা করল। তখন সে চমকে উঠে বুঝতে পারল যে সে নিজের স্মৃতির একটা ছোট অংশ হারিয়ে ফেলেছে। তার মনে পড়ল না সে ওই 5টা সাধারণ বিস্ফোরক জ্বালিয়েছিল কিনা। সে মাথা ঘুরিয়ে চারপাশটা বোঝার চেষ্টা করল, আর চারদিকে রাস্তাঘাট একদম শান্ত দেখে ক্লাইন বিশ্বাস করতে শুরু করল যে সে তুড়ি মারেনি। এটা কি একজন ড্রিম স্টিলারের বিয়ন্ডের ক্ষমতা? মনে হচ্ছে এটা মোবেট জোরোয়াস্টের চেয়েও অনেক বেশি শক্তিশালী। যদি গ্রে ফগ আর কাজ শেষ করে সবকিছু খতিয়ে দেখার অভ্যাস আমার না থাকত, তবে আমি হয়তো টেরই পেতাম না যে বিস্ফোরক জ্বালানোর চিন্তাটাই আমার মন থেকে চুরি হয়ে গেছে। অপরপক্ষ হয়তো নিজেও তুড়ি মেরেছিল, কিন্তু ফ্লেম কন্ট্রোলিং ক্ষমতা না থাকায় কিছুই ঘটেনি। ক্লাইনের মুখটা গম্ভীর হয়ে গেল। সে মনে মনে ভাবল এবং আরেকবার চেষ্টা করার জন্য তৈরি হল, একইভাবে যাতে কেউ তাকে ট্র্যাক করতে না পারে। সেজন্য সে নিজেকে আবার ডেকে পাঠাল আর নিজের ডাকে নিজেই সাড়া নিল। ব্ল্যাক এম্পারার কার্ডটা নিয়ে ক্লাইন অন্য একটা দিক দিয়ে 160 বোকল্যান্ড স্ট্রিট থেকে বের হল। সে ইচ্ছে করেই দুটো রাস্তা ঘুরে নর্দমার ম্যানহোলের কাছে পৌঁছাল। এবার সে সেই বাঁকের কাছাকাছি গেল না। ম্যানহোল থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে সে নিজের শক্তিশালী ফ্লেম কন্ট্রোলিং ক্ষমতা দিয়ে বিস্ফোরকটা অনুভব করার চেষ্টা করল আর ডান হাতটা তুলল। সে হাতটা তুলল আর নামিয়ে নিল। ক্লাইন দ্রুত সমনিং শেষ করে গ্রে ফগের ওপরে চলে গেল, যাতে কোনো অজানা অস্তিত্বের আক্রমণের শিকার হতে না হয়। আসল পৃথিবীতে ফেরার তাড়া না দেখিয়ে সে দ্য ওয়ার্ল্ডের চেয়ারে বসল আর পুরো প্রক্রিয়াটার একটা রিভিউ করতে লাগল। আমি আবার বিস্ফোরক জ্বালাতে ভুলে গেলাম। যদি আমি নিজেকে জোর করে মনে করানোর চেষ্টা না করতাম, তবে আমি এই সমস্যার কথা ভাবতামই না। সত্যিই বেশ দারুণ ক্ষমতা। হ্যাজেলকে যে নর্দমার নিচে মাটি খোঁড়ার জন্য তাড়া দিচ্ছে, সে সম্ভবত একজন ডেমিগড। কিন্তু সে কেন হ্যাজেলকে সরাসরি পরজীবী বানাল না? হতে কি পারে কোনো বিশেষ কারণে সে নর্দমার কোথাও সিল্ড হয়ে আছে আর শুধু স্বপ্নের মাধ্যমে হ্যাজেলকে দিয়ে নিজের কাজ করিয়ে নিচ্ছে? ব্রোকেন ফিঙ্গার, যে বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক কনভার্জেন্সের নিয়মের কারণে অদ্ভুত আচরণ করল, সেটার পেছনেও কি ওই একই ব্যক্তি? সে কি এই লক্ষণগুলো সামলাতে পারছে না? ক্লাইন সেই পুরনো টেবিলের কোনায় আঙুল দিয়ে টোকা মারতে মারতে ভাবল। একটা আন্দাজ করার পর সে বুঝতে পারল যে তার আসল প্ল্যানটা কাজে লাগানোর আর কোনো উপায় নেই। কারণ সে যখনই ফ্লেম কন্ট্রোলিং দিয়ে বিস্ফোরক জ্বালানোর মতো দূরত্বে যাবে, তখনই তার চিন্তা চুরি হয়ে যাবে। পরে মনে পড়লেও সেটা পুষিয়ে নেওয়ার কোনো সুযোগ থাকবে না। হ্যাজেল যেভাবে নিজের স্বপ্নের দ্বারা প্রভাবিত হচ্ছিল, তা দেখে ক্লাইনের সন্দেহ হল যে ওই ব্যক্তির ক্ষমতার সীমা শুধু ম্যানহোলের মধ্যেই আটকে নেই। সে যদি জানতে পারে যে হিরো ব্যান্ডিট ব্ল্যাক এম্পারারের সাথে ডোয়াইন দান্তেসের কোনো সম্পর্ক আছে, তবে ক্লাইন নিজের শোবার ঘরে ঘুমানোর সময়ও তার চিন্তাভাবনা আর স্মৃতি হারিয়ে ফেলতে পারে। যাই হোক না কেন, সে তো আর গ্রে ফগ পার হয়ে আমাকে খুঁজে পাবে না। সে কি সত্যিই ভাবছে আমাকে অ্যালার্ম বাজানো থেকে আটকানো এত সহজ? ক্লাইন মনে মনে ভাবল এবং সতর্কভাবে একটা কাগজের পুতুল বের করল। সে গ্রে ফগের ওপরের রহস্যময় জায়গার সামান্য ক্ষমতা ব্যবহার করল। যে রিচুয়ালটা এখনও শেষ হয়নি, সেটা দিয়ে সে একটা দেবদূত তৈরি করল আর জোর করে একটা বাধার সৃষ্টি করল। এই কাজটা করার পর সে ব্ল্যাক এম্পারার কার্ডটা নিল আর ডোর অফ সামনিং দিয়ে নিজের শোবার ঘরে ঢুকল। ক্লাইনের নতুন প্ল্যান ছিল অন্য একটা রাস্তায় গিয়ে একটা অচেনা বাড়ি খুঁজে নেওয়া। সেখান থেকে খাতা কলম চেয়ে নিয়ে সে লিখবে, বোকল্যান্ড স্ট্রিটের নর্দমার বাঁদিকের 6 নম্বর বাঁকের শেষে একটা গোপন রাস্তা আছে, যেখানে মারডার পাথওয়ের একজন ডেমিগড লুকিয়ে আছে বলে সন্দেহ করা হচ্ছে। তারপর বোকল্যান্ড স্ট্রিটের ছবিটা মনে করে সে ওই কাগজটা একটা নোটিশের মতো সেন্ট স্যামুয়েল ক্যাথেড্রালের দরজায় সেঁটে দেবে। অবশ্য সে ভদ্রভাবে দরজায় কড়া নাড়বে, যাতে ভেতরের বিষপড়া সেটা টের পায় আর সাধারণ মানুষের চোখে পড়ার আগেই ওটা সরিয়ে নিতে পারে। মাঝে মাঝে সবচেয়ে সাধারণ পদ্ধতিগুলোই সবচেয়ে বেশি কাজে দেয়। ক্লাইন যখন অন্য একটা দিক দিয়ে 160 বকল্যান্ড স্ট্রিট ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল, তখনই সে হঠাৎ একটা কম্পন অনুভব করল আর দূর থেকে একটা গভীর গুমগুম শব্দ ভেসে এল। ওটা কি জ্বলে উঠল? বিস্ফোরকগুলো কি ফেটে গেল? কে করল এটা? ক্লাইন অবাক হয়ে থমকে দাঁড়াল। এটা নিশ্চিতভাবে সে নিজে করেনি, কারণ এতটা দেরি হওয়ার কোনো কথাই ছিল না। আর একটু আগেও নর্দমার ভেতর কেউ ছিল না। যদি কেউ থাকত, তবে বিস্ফোরক জ্বালানোর চিন্তাটাই চুরি হয়ে যেত, যদি না কোনো ডেমিগড ঠিক ওই সময়ই সেখানে এসে হাজির হয়।
কিন্তু এত বড় কাকতালীয় ঘটনা কিভাবে ঘটতে পারে? আরেকটা সম্ভাবনা আছে। এটা মারডার পাথওয়ের সেই ডেমিগড নিজেই করেছে। সে বারবার আমার চিন্তা চুরি করছিল যাতে আমি ফ্লেম কন্ট্রোলিং ব্যবহার করতে না পারি। সে আসলে পালিয়ে যাওয়ার জন্য সময় নিচ্ছিল। এখন যেহেতু তার কাজ শেষ, সে নিজেই বিস্ফোরকগুলো ফাটিয়ে সব প্রমাণ নষ্ট করে দিল। যুক্তি দিয়ে ভাবলে এটাই ঠিক মনে হয়, কারণ সে খুব ভালো করেই জানে যে একজন শক্তিশালী অস্তিত্ব যার আসল পরিচয় জানা নেই, সে যদি অ্যালার্ম বাজানোর জন্য জেদ ধরে তবে তাকে আটকানো যাবে না। বেঁচে থাকার জন্য সবচেয়ে ভালো উপায় হল টিকটিকির মতো নিজের লেজ খসিয়ে পালিয়ে যাওয়া। কিন্তু সে যদি চলেই যেতে পারত, তবে সে হ্যাজেলকে দিয়ে গোপন রাস্তাটা কেন খনন করাল? এটা করতে গিয়ে কি তার নিজের বড় কোনো ক্ষতি হয়ে গেল? ক্লাইন কিছু সম্ভাবনার কথা ভাবল, কিন্তু সেগুলো যাচাই করার কোনো উপায় তার ছিল না। তাছাড়া সে নিশ্চিত ছিল যে মাটির নিচের এই বিস্ফোরণ সবার নজর কাড়বেই। তাই সে সাথে সাথে ক্রিপিং হাঙ্গার আর বাকি জিনিসগুলো রেখে সমনিং শেষ করে গ্রে ফগের ওপরে চলে গেল। আসল পৃথিবীতে ফিরে আসার পর সে রিচুয়াল বন্ধ করল, আলতার পরিষ্কার করল আর সব চিহ্ন মুছে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ৩৯ বোকলন স্ট্রিট, মেম্বার অফ পার্লামেন্ট মাখোটের বাড়ি। হ্যাজেল সারা রাত একটুও ঘুমায়নি। মাটির নিচের ওই কম্পন আর গভীর গুমগুম শব্দে সে চমকে উঠল। সে বারান্দায় গিয়ে পর্দা সরিয়ে নর্দমার ম্যানহোলের দিকে তাকাল, কিন্তু কোনো অদ্ভুত কিছু তার চোখে পড়ল না। কিছুক্ষণ দেখার পর সে নিশ্চিত হতে না পেরে রাতের বেলার অভিযান বাতিল করার সিদ্ধান্ত নিল আর শান্তিতে ঘুমাতে গেল। ঠিক ওই মুহূর্তে সে হঠাৎ একটা কিচিরমিচির শব্দ শুনতে পেল। সে মাথা ঘুরিয়ে নিজের বারান্দার কোণার দিকে তাকাল। সেখানে নর্দমার নোংরা পানিতে ভেজা একটা ধূসর রঙের ইঁদুর চুপচাপ বসেছিল।